আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় পর্ব ৩ কৃষি প্রণালীর শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের ভিত্তিগুলো দেখো। ১ রয়েছে জমির শস্য উৎপাদনের পরিমাণ এবং বাজার। ২ হচ্ছে জমির পরিমাণ এবং জনসংখ্যা। ৩ হলো আঞ্চলিক বিশেষীকরণ। ৪ আর্দ্রতার পরিমাণ। ৫ কৃষিজমি ব্যবহারের পৌনঃপুনিকতা এবং ৬ ঋতুর তারতম্য। প্রত্যেক প্রকার ভিত্তির যে কৃষি প্রণালীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিছু আমরা আলোচনা করব। দেখো, শস্য উৎপাদনের পরিমাণ এবং বাজারের উপর নির্ভর করে এখানে দেখো অনেক রকম কৃষি প্রণালী রয়েছে। প্রথমটা হচ্ছে দেখো আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বা সাবসিস্টেন্স এগ্রিকালচার। তার মধ্যে রয়েছে দুজন, স্থানান্তর কৃষি এবং স্থায়ী কৃষি। আর কি দেখতে পাচ্ছি? প্রথাগত কৃষি, বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি, উদ্যান কৃষি। তারপরটা দেখো কি বলছে, জমির পরিমাণ এবং জনসংখ্যা অনুযায়ী প্রগাঢ় কৃষি বা নিবিড় এবং ব্যাপক কৃষি। তারপরে কি আছে? আঞ্চলিক বিশেষীকরণ, মানে অঞ্চল বিশেষে যেগুলো হয় সেটা হলো মৌসুমী কৃষি, ভূমধ্য সাগরীয় কৃষি, মিশ্র কৃষি। তার মানে এই কৃষিগুলো যে অঞ্চলে হয় শুধু সেখানেই হয়, অন্যত্র হয় না। এবার দেখো আর্দ্রতার পরিমাণ অনুযায়ী আর্দ্র, শুষ্ক, সেচ, এই ৩ প্রকার। এবার হচ্ছে কৃষিজমি ব্যবহারের পৌনঃপুনিকতা, মানে কতবার করে আমি ব্যবহার করতে পারছি সেই অনুযায়ী এক ফসলি, দ্বিফসলি, বহু ফসলি। লাস্ট ওয়ান ইজ তারতম্য ঋতুর প্রকারভেদ অনুযায়ী বর্ষাকালীন, শীতকালীন। বর্ষাকালীন চাষ হলে তাকে বলা হচ্ছে খারিফ শস্য, আর শীতকালে যেগুলো হয় সেগুলো হলো রবি শস্য। ঠিক আছে? এই হলো পুরো কৃষি প্রণালীর শ্রেণী বিভাগ। এবার দেখো জীবন ধারণ ভিত্তিক কৃষি বা সাবসিস্টেন্স এগ্রিকালচার। মূলত ভরণ পোষণের তাগিদে গ্রাম্য পরিবেশে যে সমস্ত কৃষিকাজ কৃষকরা তার নিজের পরিবারের জন্য, নিজের জন্য করে থাকে এবং খাদ্যের সংস্থান করে থাকে তাকেই বলা হয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। মনে রাখতে হবে, শুধুমাত্র মানে নিজের খাদ্যশস্যের চাহিদাটা যদি পূরণ হয় তাহলেই এই কৃষিটার নামকরণ হয়ে যায় জীবনধারণ ভিত্তিক। তার মানে এখানে কোনো রকম বাণিজ্য বা উদ্বৃত্ত কোনো উৎপাদন হচ্ছে না। ঠিক আছে? তাই এর আন্ডারে পড়ছে 3টে কৃষি। তারা হলো স্থানান্তরী কৃষি, স্থায়ী কৃষি, নিবিড় কৃষি। দেখো এখানে কুঁড়েঘর এবং তার আশেপাশে দেখো জমিতে চাষাবাদ করা হয়েছে। তার মানে এটা সম্পূর্ণটা নিজের পরিবারের জন্য চাষাবাদ করা হয়েছে। এবার দেখো স্থানান্তর বা শিফটিং বা যাযাবরী কৃষি কি? এটা এক প্রকার পরিযায়ী কৃষিকাজ। তার মানে এক স্থান থেকে আরেক স্থান, আরেক স্থান থেকে আরেক স্থানে এইভাবে যাতায়াত করে করে কৃষিটা করা হয়। প্রয়োজন মতো জমিটাকে বেছে নিয়ে গাছপালাকে পুড়িয়ে পরিষ্কার করে সেখানে কয়েক বছর ফসল ফলানো হলো। তারপর যখন জমির উর্বরতা বা গুণমান কমে গেল, মানুষ কৃষিকাজের উদ্দেশ্যে আবার সেই স্থানটা পরিত্যাগ করে অন্য স্থানে চলে গেল। এইভাবে 2-4 বছর অন্তর অন্তর স্থান বদল করা হয় এবং কৃষিকাজ করা হয়। এই গোটা পদ্ধতিকে বলা হয় স্থানান্তর বা যাযাবরী কৃষি। মনে রাখতে হবে এটা কিন্তু এক প্রকার অনুন্নত ভরণ পোষণ কৃষিকাজ। মূলত প্রতিকূল পাহাড়ি অঞ্চল বা মালভূমি পরিবেশে যারা উপজাতি গোষ্ঠী তারাই এটা করে থাকে। ছবি দেখো, এর কিন্তু অপর নাম স্ল্যাশ অ্যান্ড বার্ন। ঠিক আছে? জ্বালিয়ে পুড়িয়ে ঝলসে দেওয়া যে কৃষিকাজ, এটা হলো তার ছবি। এটা দেখো স্থায়ী বা অস্থায়ী আদিম কৃষির কথা বলছে। যে কৃষি ব্যবস্থায় প্রান্তীয় অঞ্চলের মানুষরা কোনো কোনো অংশের অনাবাদী যে জমিগুলো, মানে যেখানে খুব একটা চাষ করা যায় না বা চাষ করা হচ্ছে না, সেই জমিগুলোকে কর্ষণ করে মানে ফসল ফলানোর উপযোগী করে উপজাতি গোষ্ঠীরা বা অধিবাসীরা যারা মূলত ভরণ পোষণের উদ্দেশ্য নিয়ে
স্থায়ীভাবে যে খাদ্যশস্য উৎপাদন করে, আবার কিছু পরিমাণে অর্থকারী ফসলেরও চাষ করে থাকে, তাকে বলা হয় স্থায়ী বা আদিম কৃষি। ঠিক আছে, তাহলে যাযাবর বা স্থায়ী মানে যাযাবরী কৃষি আর স্থায়ী কৃষির মধ্যে একটু পার্থক্যটা এখানে দেখা যাচ্ছে। এটা কিন্তু প্রাচীন কৃষি ব্যবস্থা, মূলত ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে এই কৃষিকাজ প্রচলিত আর হস্তচালিত কৃষি সরঞ্জামের সাহায্যেই হয়ে যায়। মানে নর্মাল যে কাস্তে, কোদাল, নিড়ুনি সেইগুলো দিয়েই হয়ে যাচ্ছে। আর নিজস্ব যদি পুকুর থাকে সেখান থেকে জল বালতি করে নিয়ে এসে জমিতে দিচ্ছে, তাতেই ফসল হয়ে যাচ্ছে। দেখো কীভাবে কাজকর্মগুলো করছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে কতটা ছোট 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 জমি জায়গা, সেখানে তারা চাষাবাদ করছে। আর মনে রাখতে হবে এই স্থায়ী কৃষির ইংলিশ নাম হচ্ছে সেডেন্টারি এগ্রিকালচার বা কাল্টিভেশন। এবার দেখো ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং, মানে নিবিড় বা প্রগাঢ় কৃষিকাজ। যতটা সম্ভব বেশি পরিশ্রম, মূলধন যোগান করে আর কম পরিমাণ জমি থেকে সবথেকে বেশি পরিমাণ ফসল যে উৎপাদন করা, তাকেই বলা হয় নিবিড় বা প্রগাঢ় কৃষি। দেখা যাচ্ছে এখানে জমির পরিমাণ খুব কম, কিন্তু জনসংখ্যার চাপ বেশি থাকার জন্য খাদ্যশস্য উৎপাদনের জন্য একটা নিবিড় পদ্ধতি অবলম্বন করা হয়। ঠিক আছে, আর একে জীবিকা সত্তা ভিত্তিক কৃষিও বলা হয়। দেখো এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি? এর জমিগুলো খুব ছোট ছোট, 2 থেকে 5 একরের মধ্যে হয়। জমির ভোগ দখলীকরণের ক্ষেত্রে সরকারি মালিকাধীন থাকে অনেক ক্ষেত্রে, আর মাঝে মাঝে মানে পুরুষানুক্রমে, মানে হচ্ছে বছরের পর বছর বংশানুক্রমে চলতে থাকে। আর পেশি শক্তির বেশি ব্যবহার করা হচ্ছে এখানে, কায়িক শ্রম নির্ভরতা বেশি। তবে যেখানে উন্নত দেশ সেখানে ট্রাক্টর, হারভেস্টার এগুলো ব্যবহার করা হচ্ছে আজকাল। বহু ফসলি কৃষি হয়, খাদ্যের শস্যের বিশেষীকরণ করা হয়, সারা বছর ধরে জল দিয়ে, জলসেচ, সাজ সব কিছু দিয়ে টিয়ে 2-3 বার করে ফসল ফলানো হয়। ওই যে বললাম, জমি থেকে যতটা পরিমাণ লাভ তুলে নেওয়া হয়। ঠিক আছে, এছাড়া আশপাশে পশুপালন, মাছ চাষ, মৌমাছি প্রতিপালন সব কিছুই করা হয়। বর্ষাকালে ধান, ভুট্টা, যব, ডাল, বার্লি, শীতকালে গম, ছোলা, সর্ষে সব কিছুই চাষ করা হয়। মানে কোনো সময় জমিটাকে একলা ফেলে রাখা হচ্ছে না। এবার দেখো এক্সটেন্সিভ এগ্রিকালচার বা ব্যাপক কৃষি, যে কৃষি ব্যবস্থায় কম কায়িক শ্রম লাগছে, বেশি যন্ত্রপাতি লাগছে, সেই সমস্ত ক্ষেত্রে তুলনামূলকভাবে বিশাল একটা পরিমাণ জমিতে চাষ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে ব্যাপক কৃষি। মনে রাখতে হবে এখানে জনসংখ্যা অনুপাতে কিন্তু কৃষি জমির পরিমাণ অনেকটা বেশি বলেই ব্যাপক পদ্ধতিতে চাষ করা হয়। একে কিন্তু যান্ত্রিক কৃষি বলা হয়, কেননা যন্ত্র ছাড়া কিন্তু এই এত বিশাল বড় জমিতে চাষাবাদ করা সম্ভব নয়। আর একে বাণিজ্যিক কৃষিও মাঝে মাঝে বলা হয়। ঠিক আছে, দেখো কমার্শিয়াল ফার্মিং বা বাণিজ্যিক কৃষি হচ্ছে যে ক্ষেত্রে দেখা যায় অতি আধুনিক যন্ত্রপাতি এবং টেকনিক ইউজ করে বিরল বসতিযুক্ত নাতিশীতোষ্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে দানাশস্যের চাষকে বলা হয় বাণিজ্যিক কৃষি। তার মানে আমাদের এখানের চাষাবাদ কিন্তু বাণিজ্যিক কৃষি নয়, শুধুমাত্র বাণিজ্যের কারণেই যে চাষাবাদটা করা হচ্ছে। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু তা হয় না। এখানে আগে নিজের পেট ভরানো হয়, উদ্বৃত্ত ফসল বাইরে এক্সপোর্ট করা হয়। এখানে আবার শুধুমাত্র কারখানায় যাবে এরকম সবজি, বা সেগুলো বাইরে বিক্রি হবে এরকম টাইপের সবজি, খুব উন্নত কৌশলে ভালো ভালো আধুনিক যন্ত্রপাতি দিয়ে দেখতে পাচ্ছ কীভাবে কৃষিকাজটা করা হচ্ছে, তাই এর নাম বাণিজ্যিক কৃষি বা কমার্শিয়াল ফার্মিং। এবার দেখো বাগিচা বা প্ল্যান্টেশন এগ্রিকালচারটা কি? যেখানে প্রচুর পরিমাণে লাগছে মূলধন, শ্রমিক, উন্নত পরিকাঠামো, বৃক্ষ রোপণ করা, সেগুলোকে পরিচর্যা করা, দক্ষ ব্যবস্থাপনা, সমস্ত কিছুর সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে, মানে মূলত রপ্তানি নির্ভর যে কৃষি ব্যবস্থা, তাকে বলা হচ্ছে বাগিচা কৃষি। দেখাই যাচ্ছে এটা হচ্ছে টি গার্ডেনের ছবি, তাই তো? তার মানে চা, কফি, তারপরে মশলাপাতি যেগুলো সব
এগুলো একটাও মানে ডাইরেক্ট খাওয়ার জিনিস নয়, সবটাই প্রসেসিং করে তৈরি করতে হয়। এগুলো হচ্ছে সব প্ল্যান্টেশন এগ্রিকালচার, যথেষ্ট মূলধন প্রয়োজন হয় এতে। আর দেখো মিশ্র কৃষি বা মিক্সড ফার্মিং কাকে বলছে, যে কৃষি ব্যবস্থায় চাষের জমি থেকে তো বিভিন্ন রকম ফসল উৎপাদন করা হচ্ছে, সাথে সাথে ফল, শাকসবজি, দুগ্ধ, মাংস, সারের প্রয়োজনে একই খামারে পশুপালনও করা হয়। এই সমস্ত প্রক্রিয়াতে যে কৃষিকাজ হচ্ছে তাকে বলা হচ্ছে মিশ্র কৃষি। ছবিটা দেখো, দূরে দেখা যাচ্ছে ফুলের চাষ বা সর্ষের চাষ এরকম কিছু একটা হয়েছে, তারপর ধানের চাষ হয়েছে, তারপর এদিকে আবার পশুপালনও করা হচ্ছে। তার মানে সব কিছুই যেখানে হচ্ছে। আমাদের দেশে খুব একটা এটা হয় না, এটা বাইরের দেশেই হয়, উত্তর পশ্চিম ইউরোপের দেশসমূহতে হয়, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকে মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে কথা বলছে, দক্ষিণ আফ্রিকায় হয়, আর অস্ট্রেলিয়াতেও হয়। অস্ট্রেলিয়ার কথা আমরা এইটাও শুনেছি, সেখানে দুগ্ধ শিল্প খুব ইম্পর্ট্যান্ট। এই হচ্ছে গোটা বিষয়। এবার দেখো বাজার বাগান কৃষি ও উদ্যান কৃষি। যে বাজার কেন্দ্রিক কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে বৃহৎ আয়তনে তরিতরকারি, শাকসবজি, ফল, ফুল সব কিছু চাষ করা হচ্ছে তাকে বলা হচ্ছে হর্টিকালচার। কথাটা মনে রাখবে। এর নাম হলো বাজার বাগান কৃষি। ছবি দেখেই স্পষ্ট। তাহলে আজকে এই অবধি থাকুক।